আজকের নাটক মেঘের ওপারে। রচনা সৈয়দ শফিউল আজম, প্রযোজনা মাহবুবুর রহমান। নাট্যানুষ্ঠান মেঘের ওপারে। কি রে নীরা, তুই এখনো ঘুমোসনি? দেখতেই তো পাচ্ছ। আচ্ছা, প্রায়ই দেখি রাত জেগে তুই কি ভাবিস। তোরা তো ভাবনা কিসের রে? কি ভাবি? আমার ভাবনার কি শেষ আছে? দিনরাত ভাবলেও যে এর শেষ হবে না ভাইয়া। বাবা মারা গেলেন, বছর যেতেই ঢাকার সরকারি বাসাটা ছাড়তে হলো। মা আমাকে নিয়ে চলে এলেন গ্রামের বাড়িতে। প্রথম প্রথম বেশ ভালোই কাটছিল দিনগুলো। চাচা আমাদের বেশ আদর যত্ন করতেন, তাই টাকা পয়সা যা ছিল সবই মা সরল বিশ্বাসে চাচার হাতে তুলে দিলেন। তখনই বদলে গেলেন তিনি। রাতারাতি আমরা অপ্রিয় হয়ে উঠলাম। সংসারের যাবতীয় কাজের দায়িত্ব পড়ল মার উপর। কষ্ট দেখে কলেজে যাওয়া বন্ধ করে মার কাজে সাহায্য করতে লাগলাম। মার শরীর ভেঙে পড়ল হাড় ভাঙা খাটুনি আর দুর্ভাবনায়। একরকম বিনা চিকিৎসায় বিছানায় পড়ে রইলেন। তোমরা আমাদের নিয়ে এলে, অনেক চেষ্টা করলে, কিন্তু মাকে আর বাঁচাতে পারলে না। এত সব আগে বলিসনি কেন? সেই জন্যই তোর প্রতি আমার খুব রাগ হয়, বুঝলি। আগে জানলে হয়তো খালামার এই অবস্থা হতো না। মৃত্যুকে কি ঠেকানো যায়? না, তা যায় না ঠিক, তবে এভাবে ধুকে ধুকে বিনা চিকিৎসায় চলে যেতে হতো না তাকে। যাক, বাদ দে। আর কষ্টের স্মৃতিগুলো ভাবলে তোর কষ্ট শুধু বাড়বে, বুঝলি। চাইলেই কি ভুলে থাকা যায়? যায় না। আচ্ছা, আমাদের এখানে কি তোর খুব কষ্ট হচ্ছে? ছি, কি যে তুমি বলো না। এখানে কষ্ট হবে কেন? তাহলে সবসময় অমন বিষণ্ণতার জালে নিজেকে জড়িয়ে রাখিস কেন? স্রোতের শ্যাওলার মতো ভেসে চলেছি। এভাবে আর কত? তুই এক কাজ কর তো, তুই বিয়ে পরীক্ষাটা দিয়ে দে। না, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। একটা চাকরি জোগাড় করতে হবে। চাকরি জোগাড় করতে হবে কেন? তোমাদের ঝামেলামুক্ত করে বিদায় হতে চাই। সারা জীবন যাতে এ বাড়িতে থেকে যেতে পারিস, আমি সেই ব্যবস্থাই করতে চাই। আচ্ছা, তুমি এত রাত পর্যন্ত কি করলে? না, শরীরটা ভালো নেই, একটু জ্বর জ্বর ভাব। দেখি। ইস, জ্বরে যে গা পুড়ে যাচ্ছে। আচ্ছা, আমাকে ডাকলে না কেন? কি এমন হয়েছে? এসো ঘরে এসো, মাথায় পানি দিতে হবে। না, এখানেই দাঁড়া। অন্ধকারে তোর সাথে গল্প করতে বেশ ভালো লাগছে। ঘরে এসো তো, বাইরে থাকলে ঠান্ডা লাগবে। হাত ছাড় তো। আসছি আসছি। একেবারে আসামির মতো নিয়ে যাচ্ছিস। এবার সুবোধ বালকের মতো চলে এসো। নীরা, নীরা। আসছি খালাম্মা। শাহিনীর শরীরটা এখন কেমন রে? জ্বর কিছুটা কমেছে, কিন্তু কিছুতেই তো কিছু খেতে চাইছে না। নীরা, মা, জি। ঔষধগুলো ঠিক মতো খাওয়াচ্ছিস তো? তোমাকে আর বলে দিতে হবে না। অসুখের পর নীরাই তো দিনরাত শাহিনীর বিছানার পাশে বসে থাকে। ওর কখন কি লাগবে সব তো নীরাই দেখছে। আমি যাই খালাম্মা। আহা, আবার কি নিয়ে এসছিস? এত কথা বলো না তো, খেয়ে নাও। খুব খবরদারি শুরু করেছিস কিন্তু। তোমার ভালোর জন্যই করছি। না, দরকার নেই। নাও তো। আচ্ছা, তুই আমার জন্য এত করিস কেন বলতো নীরা? অবান্তর প্রশ্ন করো না তো, এগুলো খেয়ে শুয়ে পড়ো। এই, কোথায় যাচ্ছিস? এক্ষুনি আসছি। এখানে বস, বস এখানে বস। এই তো, শোন, তুই কাছে থাকলে খুব ভালো লাগে। বল, এভাবে একা একা থাকা যায় বল? তাহলে এক কাজ করতে হয়। কি কাজ? দিনরাত তোমার পাশে থাকবে এমন একজনকে ঘরে আনতে হয়। মারবো থাপ্পড়, ফাজলাম হচ্ছে না? একটা চর কষাবো। ও ও, চুল ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। ওকে, যা, আজকের মতো মাফ করে দিলাম, যা। তবে এক শর্তে। কি তোমার শর্ত? মাথাটা ভীষণ ধরেছে, রুটি বেঁধে। সত্যি বলছো তো? বিষয় হচ্ছে না? তাহলে হাসছো যে? আচ্ছা বলো দেখি, হেসে বললে কি সব কথাগুলো মিথ্যে হয়ে যায়? মাঝে মাঝেই তো তুমি এই মিথ্যেটা বলো। আজ সত্যি ধরেছে, বিশ্বাস কর, মাথাটা টিপে দে। বাঘ আর রাখাল বালকের গল্পটা জানো তো? তোমার অবস্থা হয়েছে তাই। যা, ঠিক আছে, যা, তোকে আর মাথা টিপতে হবে না, যা। আচ্ছা আচ্ছা, তুমি শো, 2 মিনিটে তোমার মাথা ধরা কমিয়ে দেব।
খুব ভালো লাগছে রে নীরা। তুমি ঘুমাও। বাতিটা নিভিয়ে দে, চোখে বেশ লাগছে। দিচ্ছি। নীরা, বলো। তোকে একটা কথা বলবো ভাবছি। কি কথা? না থাক, পরে বলবো। না, কিউরিওসিটি বাড়িও না তো, যা বলার এখনই বলো। ঠিক আছে, আগে আমার হাতে হাত রাখ, বল। কথাটা কাউকে বলবি না, বল। ঠিক আছে, বলবো না। তবে শোন, তোকে আমি ভালোবাসি। বল, বল তুই আমাকে ফিরিয়ে দিবি না? ছোট বোনকে ভালোবাসতে বারণ আছে নাকি? এই, পাশ কাটিয়ে যাসনি নীরা, স্পষ্ট জবাব দে। তোমার পাশে দাঁড়াবার যোগ্যতা তো আমার নেই, তাই দূরে দূরে থাকতে চাই। পাছে বকিস না তো, সোজা কথায় বল। বললাম তো। আরে কোথায় যাচ্ছিস? হাত ছাড়ো। না, চলে যাবি? সত্যি চলে যাবি? ঠিক আছে, যা যা। আমি একা একা পড়ে থাকলে কার কি আসে যায়, যা। যাব না তো কি, এসব কথা আমার ভালো লাগে না। সত্যি করে একটা কথা বলবি? তোমার কাছে মিথ্যে বলবো ভাবলে কি করে? তাহলে বল, বলে আমাকে তোর অপছন্দ কেন, বল। আমি আমার সীমা অতিক্রম করতে চাই না। কিসের সীমা? তোমাদের আশ্রয় আছে সেই ভালো, এর বেশি কিছু চাওয়া যে অন্যায় হবে। কেন? আমি নিঃস্ব আর তুমি পূর্ণ, দুজনের ব্যবধান অনেক। তুই আমার আপন খালাতো বোন, এটা মিথ্যে? তা মিথ্যে নয়, তবু। সুতরাং এই কারণে আমাদের কোনো ব্যবধান নেই, সব সমান। খালাম্মা খালু আমাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছেন, আমি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আশ্চর্য, এতে বিশ্বাসঘাতকতার কি হলো? তা তুমি বুঝবে না। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। সবকিছু জোর করে ঘটিয়ে হয় না ভাইয়া। না, আজ তোকে একটা জবাব দিতেই হবে। প্রসঙ্গটা পাল্টাও, নয়তো এক্ষুনি চলে যাব। এতদিন তোকে অনেক বোঝাতে চেয়েছি, কিন্তু সবসময় তুই পাশ কাটিয়ে গেছিস। না না নীরা, আজ নয়। পাগলামো করো না তো, হাত ছাড়ো। নীরা শুনে যা, নীরা শুনে যা বলছি, নীরা। ওহ, ছেলেটার কি অবস্থাই না হয়েছিল। আমি তো ঘাবড়েই গিয়েছি। নীরা ওর এতটুকু অযত্ন হতে দেয়নি। ও না থাকলে কি অবস্থাই যে হতো। হ্যাঁ, তা ঠিকই বলেছ। আমার কি ইচ্ছে হয় জানো? কি? নীরাকে শাহিনের বউ করে রেখে দিই। কি যে তুমি বলো না। কেন? এতে আপত্তির কি আছে? এরকম একটা শান্তশিষ্ট মেয়ে পাওয়া তো ভাগ্যের কথা। তাছাড়া নীরা দেখতে শুনতেও মন্দ নয়। এরকম মেয়ে কি আর খুঁজে পাওয়া যাবে না? আচ্ছা, তোমার আপত্তির কারণটা কি? আমার একমাত্র সন্তানের বিয়ে তো যেখানে সেখানে হতে পারে কি না। বললে? নীরা যেখানে সেখানের মেয়ে? হ্যাঁ, এত উত্তেজিত হওয়ার কি আছে? আমার বোনের মেয়েকে তুমি যাচ্ছে তাই বলবে আর আমি চুপ করে থাকবো? শাহিনের মা, আমি কথাটা সে অর্থে বলিনি, একটু বোঝার চেষ্টা করো। হয়েছে, আর বুঝতে হবে না। আহা, এই তো আবার কান্নাকাটি শুরু করলে। কাঁদবো না, বাবা মাহারা মেয়েটাকে তুমি যা খুশি তাই বলবে। শোনো শোনো, নীরাকে আমি ভালো বর দেখে বিয়ে দেব, ও নিয়ে তুমি ভেবো না। আমি চাই নীরা এ বাড়ির বউ হয়ে থাক। তা বলে একটা অনাথ মেয়েকে? এভাবে বলতে পারলে? তোমার মুখে একটুও বাঁধলো না? শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। তুমি নীরাকে এমন ভাবে বলতে পারলে? শোনো, আমি বোঝাতে চাইছি যে আমার কিসের অভাব। প্রচুর সম্পদ আছে, ছেলে আমার এমএ পাশ করে ব্যবসা করছে, নামি দামি একটা পরিবারের সঙ্গে আমি আত্মীয়তা করব। সবাই ছেলের বিয়ে দেয় একটু উঁচু ঘর দেখে, আর তুমি কিনা। তার মানে নীরা নীরা নিচু ঘরের মেয়ে? শাহিনের মা, আমি তা বলতে চাইনি। তুমি বড় বাড়াবাড়ি করছো, কথাটা তো আমি সে অর্থে বলিনি। কি অর্থে বলেছো সেটা ভালো করেই বুঝতে পারছি। হয়েছে, এ নিয়ে তোমার সাথে আমি আর তর্ক করতে চাই না, আমার অনেক কাজ আছে। আসি। ভাইয়া তুমি? কি করছিস? তেমন কিছু না। চল ছাদে যাই। এত রাতে যাবার ইচ্ছে হলো কেন? আজ পূর্ণিমা, মিষ্টি জ্যোৎস্নায় দুজন মুখোমুখি বসে গল্প করতে করতে সারাটা রাত কাটিয়ে দেবো, চল। আচ্ছা, তুমি বোঝো না কেন? আমি আর সেই ছোট্টটি নেই, অনেক বড় তাতে হয়েছে। কি হয়েছে? তুমি যা চাইছো তা হবার নয়। যাবি না? যাবি নাই তো? রাগ করো না প্লিজ, বুঝতে চেষ্টা করো। আমরা এখন অনেক বড় হয়েছি, তাই তোমার চাওয়াটাও একটু সংযত করতে হবে। আসলে তুই ইদানিং আমাকে খুব খুব অবহেলা করছিস। এটাকে অবহেলা বলে না। আমি অসহায়, আমার কিছুই করার নেই। আমার জায়গায় তুমি হলে তুমিও পারতে না, কিছুতেই পারতে না। হয়েছে হয়েছে, আর যুক্তি দেখাতে হবে না, হয়েছে। আজ আমাকে একটু সময় দে প্লিজ। প্লিজ নীরা, আর কখনো তোকে বিরক্ত করবো না, প্লিজ। তোমার পাগলামো দিন দিন বাড়ছে। কথা না বাড়িয়ে চল তো। চলো। বাহ, চমৎকার।
বাহ, কিরে কিরে রেগে আছিস? কি বলবে বলো। কি বলবো কি বলবো ভেবে পাচ্ছি না। এই এই, তোর হাতটা দেখি। কি ব্যাপার, জ্যোতির্বিদ্যা শিখেছো নাকি? হাত দে না। এই এটা এটা তোর জন্য আনলাম। এ কি, কি করছো তুমি? যা করছি ঠিকই করছি। না না, এই আংটি তুমি খুলে নাও। তোকে আমি খুব ভালোবাসি নীরা। ভালোবাসার মানুষটি দূরে সরে গেলে খুব কষ্ট হয়, আমারও হবে। তুমি এমন করে বলো না তো, তাহলে আমারও খুব কষ্ট হয়। তাহলে কষ্ট হলে এমন পালিয়ে বেড়াস কেন? ধ্রুব তারার পাশে অনেক তারাই থাকে, কিন্তু আমার আকাশে একটি তারা শুধু জ্বলবে, সে হলে তুমি। তাই বলে তোমাকে নিয়ে ঘর বাঁধার কোনো স্বপ্ন আমার নেই। কেন নেই? কেন নেই বল, কেন নেই? আমার মতো দুর্ভাগা একটা মেয়ের তোমাকে নিয়ে স্বপ্ন দেখা সাজে না। আসি, অনেক রাত হয়েছে। নীরা, নীরা, নীরা শোন। নীরা, নিন বইটা। দুদিনে শেষ করে ফেললে? সারাদিনই তো অবসর, কতক্ষণ আর লাগে? উফ, কবে যে রেজাল্ট হবে। সময় কাটতে চায় না বুঝি? হ্যাঁ তাই। ভার্সিটিতে ভর্তির জন্য তো প্রচুর পড়াশোনা দরকার, সেদিকে মন দাও। আপনি এলে বেশ ভালো লাগে, সময় খুব দ্রুত ফুরিয়ে যায়। মাঝে মাঝে আসবেন। তুমিও তো আমাদের বাসায় আসতে পারো। নীরাকে পেলে তোমার সময় বেশ ভালোভাবে কেটে যাবে। ও খুব চমৎকার মেয়ে। তখন তো আর আপনার সাথে মন খুলে কথা বলা যাবে না। আহা, দু একদিন কথা হলেই তো তোমাকে আপন করে নিতে পারবে নীরা, এসেই দেখো না। আচ্ছা ঠিক আছে, আজ উঠি না হয়। ভাবিকে বললো যে আমি সে কি, কিছু মুখে না দিয়ে যাবেন তা কি হয়? এত কিছুর কি প্রয়োজন ছিল? সেদিনও কিছু খেয়ে যাননি। তাই বুঝি আজ খাবার নেই হাজির হয়েছেন? নিন নিন। নিন, আপনিও নিন। জয় নাও। নিন। সে কি ভাবি, এমন শুকিয়ে যাচ্ছেন কেন? ভাইয়ার চিন্তায়। তা ঠিক, তবে আরো একটা বিষয় নিয়ে খুব টেনশনে আছি। টেনশন? কি বলুন দেখি, আমি সমাধান করতে পারি কিনা। হয়তো পারবেন। ঠিক আছে বলুন, সমস্যাটা কি বলুন। এই যে ননদিনীটাকে এখনো কেউ। হয়েছে, থামো, আচ্ছা, তাই। আর ঢং করতে হবে না। আজ উঠি ভাবি। ও না না, আপনার একটা চিঠি আছে। জয়া, চিঠিটা এনে দাও তো, আমার বালিশের নিচে আছে। কি রাত জেগে কি বারবার শুধু শাহেদের চিঠি পড়া হচ্ছে আপনার? কখনো কখনো হয়। নিন। শাহেদ কিন্তু অনেক দিন পর আমাকে চিঠি লিখলো, বুঝলেন। আপনাকে লিখছে তো নিয়মিত? হ্যাঁ লিখছে। না লিখলে বলবেন, খুব খুব করে শাসিয়ে দেবো। না না, তা লিখছে। আজকে আসি ভাবি। কাল আসছেন তো? কেন, প্রয়োজন আছে? অবশ্যই আসবেন। চেষ্টা করব। চলি ভাবি। কি ব্যাপার ননদিনী? কি হাসছো কেন? ভালো, শাহিন ভাইকে আমারও পছন্দ। দেখো ভাবি, ভালো হবে না বলছি। ভাইয়ার বন্ধু, তাই তোমার কাছেই তো তিনি আসেন। তা আসেন ঠিক, তবে আমার ননদিনীর কথার জালে আটকা পড়ে যান বলে আমার কাছে আর যাওয়াই হয় না। ভাবি। আমাকে সব খুলে বল, বাবাকে বোঝাবার দায়িত্ব তো আমার উপরই পড়বে। ভাবি, তুমি বেশি দূর এগিয়ে ভাবছো, এতটা আমি পারিনি। তাই নাকি? চেষ্টা করেও পারছো না, তা আমাকে বললেই হয়, সাহায্য করি। তার প্রয়োজন নেই। ভালো, স্বনির্ভর হওয়া ভালো, তবে প্রেম করতে গেলে স্বনির্ভর হওয়া যায় না, অন্য কারো উপর নির্ভর করতেই হয়, বুঝলে ননদিনী সাহেবা? ভাইয়া, এই ছবিটা কার? কোনটা দেখি? ওহো, এটা জয়ার ছবি, আমার এক বন্ধু ছোট বোন। আচ্ছা, আমার খুব ভালো লেগেছে, তোমার সাথে মানাবে ভালো। আহা, জয়া এই বইটা পড়তে নিয়েছিল, ছবিটা বোধহয় ভুলে রেখেছে, বিশ্বাস কর। হ্যাঁ, আমি কৈফিয়ত চাইছি না। চাইবি না কেন? 100 বার চাইবি, সে অধিকার তো আমি তোকে দিয়েছি। কিন্তু আমি তা চাই না, তুমি জোর করে চাপিয়ে দিয়েছো। আমি চাই। আচ্ছা, একদিন জয়াকে নিয়ে এসো না। মীরা, তুই আমাকে ভুল বুঝছিস কিন্তু। বিশ্বাস কর, জয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সত্যি নেই। দে দে ছবিটা, দে দে না, এক্ষুনি ফেরত দিয়ে আসি। না, তা দিতে যেও না। আমার মনে হয় জয়া তোমাকে ভালোবাসে। এই বয়সের মেয়েরা ভালোবাসার কথা প্রকাশ করতে এরকম পদ্ধতিই বেছে নেয়। ওকে ফিরিয়ে দিও না। মীরা, মীরা, আমি শুধু তোকেই চাই, তোকেই চাই এবং তোকেই চাই। কেমন আছেন? না, ভালো নেই। কি হয়েছে? না, তেমন কিছু না। একটা সমস্যা যে হয়েছে তা আপনাকে দেখেই বুঝতে পারছি। তোমার এই ছবিটা আমার বইয়ের মধ্যে ছিল, না
ছবিটা তো ফেরত দেওয়ার জন্য দেইনি। তাহলে তুমি ইচ্ছে করেই? হ্যাঁ, ইচ্ছে করে দিয়েছি। মনের মধ্যে রাখতে না পারলেও আপনার অ্যালবামে যেন থাকে। জয়া, শাহিন ভাই, আমি আপনার কাছে কি চাই আপনি... জয়া, তুমি 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 ভুল করছো। না, মোটেও না। আশা করি না, না জয়া, আশা করি তুমি আর এগোবে না, প্লিজ। আপনাকে নিয়ে মনে মনে আমি অনেক দূরে গিয়েছি, অনেক স্বপ্ন দেখেছি। বাস্তবে আপনাকে পাইনি ঠিক, কিন্তু আমার কল্পনার রাজ্য জুড়ে শুধুই আপনি। আমি এখন আর পিছু হটতে পারবো না, কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না। আহা আহা জয়া, আমাকে তুমি এ কি কঠিন সমস্যায় ফেললে। ভাইয়া, এই ভাইয়া, ওঠো না, 1:30 বাজে। কি হলো, ওঠো। আহ ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, এত ডাকাডাকি করছিস কেন? আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উঠে নাস্তা খেয়ে নাও। দে, কি ব্যাপার, এই ছাদ সকালে সেজেগুজে কোথায় যাচ্ছিস? ওহো, তোমাকে তো বলাই হয়নি, একটা এনজিওতে সেলাই শিক্ষার প্রশিক্ষণ নিচ্ছি। এইসব শিখে কি হবে রে? হ্যাঁ, বাদ দে ওসব। এই কথা বলবে বলেই তোমাকে বলতে চাইনি। এই বাড়িতে থেকে আয় রোজগারের পথ খোঁজা চলবে না, বুঝলি? বিয়ে পরীক্ষা দেবার প্রস্তুতি নে। এ ব্যাপারে খালুজানের সম্মতি আছে, তিনিই আমাকে সাহায্য করছেন, বুঝলে? কিন্তু আমি চাই না, আমার মতামতের কোনো মূল্য নেই। না, হাতের কাজ শিখছি, এতে খারাপের কি হলো? খারাপ এই জন্য যে এটা শিখে তুই চাকরি করতে চাস। এই আধুনিক যুগেও মেয়েদের 4 দেয়ালের মধ্যে আটকে রাখতে চাও? না, তা চাই না। তাহলে বাধা দিচ্ছ কেন? এই যে তুই আমাদের পর ভেবে নিজের পায়ে দাঁড়াবার জন্য উঠে পড়ে লেগেছিস, তাই। তাছাড়া দুদিন পর আমি যাকে সবচেয়ে আপন করে পেতে যাচ্ছি তাকে থামো, এভাবে... তোমার ওসব কথা আমার অসহ্য লাগে। আংটি পরাবার অর্থ যদি তাই হয়, আমি এক্ষুনি এটা খুলে ফেলবো। নীরা, এমন কঠিন মন তোর অনামিকায় পরিয়ে দিয়ে আংটিটার দিকে তাকিয়ে দেখ, ওর মধ্যে এতটুকু ছলনা নেই। তোমাকে অবিশ্বাস করি না, কিন্তু আমি যে বিশ্বাসঘাতক হতে পারবো না। আমাদের বিয়েতে মার অমত নেই, তাকে জানিস তুই? জানি, আর এটাও বুঝি যে খালুজানের আপত্তি আছে। যার আশ্রয়ে এতদিন ছিলাম, আমি তার কষ্টের কারণ হতে চাই না, তাই দূরে সরে যেতে চাই। তোমার কাছ থেকে অনেক দূরে সরে যেতে চাই, অনেক দূরে। এই 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 তোর শেষ কথা? হ্যাঁ। কি ব্যাপার, এত রাত পর্যন্ত জেগে আছো যে? আমাকে একটু একা থাকতে দে। ঘুমোতে যাও, নয়তো শরীর খারাপ করবে। তাতে তোর কি এসে যেতে? আমার উপর রাগ করে নিজেকে কষ্ট দিচ্ছ। নীরা, তুই এখন যা তো। আমাকে না তুমি খুব ভালোবাসো? তাকে তুই বুঝিস তুই? যদি ভালোই বাসো, তবে আমার কষ্টটুকু তুমি বোঝো না কেন? তোর কষ্ট আমি বুঝি না? না, বোঝো না, সত্যিই বোঝো না। তোমার বিধ্বস্ত রূপ যে আমাকে খুব কষ্ট দিচ্ছে, তাকে তুমি বোঝো? বোঝো না, একটুও বোঝো না। নীরা, আজও কি মন খারাপ? কেন, আমাকে দেখে কি তাই মনে হচ্ছে? তাহলে কথা বলছেন না যে? কি বলবো? আসলে আপনি এখনো আমাকে আপন ভাবতে পারছেন না। কি করে বুঝলে? যেভাবেই হোক বুঝেছি, এবং আমার ধারণা 100% সত্যি। একটা প্রমাণ দাও তো। এই যে আমি আপনাকে আপনি করে বলছি, অথচ একবারও তো বললেন না তুমি করে বলতে। তাই, ঠিক আছে, বলবো। শায়দকেও তো তুমি, ভাইকে তো তুমি করে বলো, সুতরাং আমাকে বলবে, ঠিক আছে? না, বলবো না। কেন? আপনি যে অর্থে অধিকারটা দিতে চাইছেন, আমি সে অর্থে তুমি সম্বোধন করতে চাই না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে বলবে, ঠিক আছে? উঠি আজকে। আমি চলে যাচ্ছি। কোথায়? একটা চাকরি পেয়েছি। কি চাকরি? আমাদের এনজিও সেলাই প্রশিক্ষণের নতুন একটা শাখা খুলেছে, সেখানে প্রশিক্ষক হিসেবে জয়েন করছি। কবে? আজই। ভালো। আমাদের ভুলে যাবি না তো? অতটা অকৃতজ্ঞ আমি নই। আচ্ছা, সময় পেলে আমার ওখানে এসো। কোন অধিকারে যাব? কার কাছে যাব? প্লিজ, যাবার সময় এসব কথা আর বলো না, আমাকে আশীর্বাদ করো। কাঁদিস নে মীরা। আহা,
কাঁদিস রে, তোর কান্না তোর কান্না আমাকে কষ্ট দিচ্ছি নীরা, কাঁদিস রে। আমার ভেতর যে কি দারুণ ঝড় বইছে তা তুমি দেখলে না, শুধু একতরফা ভাবে আমাকেই দোষারোপ করে গেলে। আমাকেও যে তুই ঝড়ের মধ্যে ফেলে যাচ্ছিস। জয়া তোমার এই ঝড় থামাতে পারবে। আসি। শাহিন ভাই, জি, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা ভাবি? জয়া আপনাকে নিয়ে খুব ভাবে, এটা কি আপনি বোঝেন না? জি বুঝি। তাহলে ওকে এড়িয়ে যাচ্ছেন কেন? জয়া খুব ভালো মেয়ে ভাবি, তবু আমার পক্ষে সম্ভব নয়। বেচারি খুব কষ্ট পাচ্ছে, আমারও খুব খারাপ লাগছে শাহিন ভাই। ভাবি, আমার পক্ষে অসম্ভব। ওকে বলবেন আমাকে নিয়ে যেন আর না ভাবে। আচ্ছা শাহিন ভাই, আপনার আপত্তিটা কোথায়? আমার আপত্তি হুম? নীরা, আপনি তো সবই জানেন। হ্যাঁ তা জানি, আপনাদের মধ্যে তো এমন কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, জাস্ট ওকে আপনার ভালো লাগে, এই তো? হ্যাঁ তাই। আমি না 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 ভাবি, আমি আসলে ওকে ছাড়া কাউকে ভাবতে পারি না। আচ্ছা, নীরা তো চলে গেছে, আপনাকে ওর অপারগতার কথাও জানিয়েছে তাই না? হ্যাঁ জানিয়েছে। তাহলে তাহলে আপনি ওর অপেক্ষায় থাকবেন কেন? নীরা আমাকে চায় না কথাটা ঠিক নয় ভাবি। আমার প্রতি ওর অসম্ভব টান, সে আমি বুঝি, কিন্তু ওর আপত্তি শুধু বাবার কারণে। আপনার বাবা রাজি নয় বলেই তো ওর আপত্তি? আমার মনে হয় নীরা বুদ্ধিমতী বলেই সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আপনি জোর করে ওর মত পরিবর্তন করালেও দোষটা কিন্তু নীরার ঘাড়েই চাপবে। তাই? আপনার বাবা নীরাকে একটা লোভী স্বার্থপর মেয়ে হিসেবে জানবে, সারাটা জীবন ওকে বাঁকা চোখে দেখবে, ওকে নানা কটু কথা বলবে। তা কি আপনি চান? না না ভাবি, আমার জন্য নীরা অপরাধী হোক তা আমি চাই না, সত্যি চাই না। তাহলে আপনার উচিত হবে নীরাকে নিয়ে স্বপ্ন না দেখা। ওর আশা ছাড়ুন শাহিন ভাই। আমার খুব কষ্ট হবে ভাবি। না 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 না, আমি পারবো না। না, শুনুন শাহিন ভাই, জয়ার সঙ্গে মিশলে নীরার স্মৃতি অনেকটা হালকা হয়ে যাবে। মন খারাপ লাগলে এখানে চলে আসবেন, জয়ার সঙ্গে গল্প করবেন, ওকে নিয়ে বেড়াতে যাবেন, ছবি দেখবেন, দেখবেন সব কষ্টগুলো ফিকে হয়ে গেছে। নীরার কাছে আমি অপরাধী থেকে যাব যে? ও জানবে আমার ভালোবাসার ঠুনকো একটুকুতে ভেঙে যায়, আকাশেরই মতো মুহূর্তে রং বদলায়। না না, এ ভাবনা অবান্তর। কারণ নীরাকে না পেলে তো আপনার জীবনকে আপনি বঞ্চিত করতে পারবেন না। তবু অন্য কাউকে নীরার জায়গায় ভাবতে গেলে একটা অপরাধ বোধ আমাকে তাড়া করে। শুনুন, নীরা প্রাপ্তবয়স্ক, ওর নিজের সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা আছে। সুতরাং ও যা করেছে চিন্তাভাবনা করেই সঠিক জেনেই করেছে। সুতরাং এখন আপনি দায়মুক্ত। আমার মনে হয় জয়ার ব্যাপারটা আপনি বিবেচনা করতে পারেন। আপনি রাজি হলে আমি আপনাদের বাসায় প্রস্তাবটা পাঠাবো। ভাবি, হ্যাঁ, আমাকে একটু সময় দিন, এ নিয়ে ভাবতে হবে। এখনই কোনো সিদ্ধান্ত নিতে চাই না আমি। আচ্ছা আচ্ছা। তুমি কি চমকে উঠলি যে? তুমি আসবে ভাবতেই পারিনি। আমি কি তোর মতো অত পাষাণ? এসো বসো। দেখে তো মনে হয় ভালোই আছিস। তোমাদের কথা মনে হলে একটু খারাপ লাগে, নয়তো ঠিকই আছি। আমাদের কথা মনে হয় তোর? তুমি আমাকে কি ভাবো বলো তো? কি ভাববো আবার? তুই যা তাই ভাবি। তোমার দৃষ্টিতে তো আমি একটা পাষাণ হৃদয়ের মেয়ে। হ্যাঁ তাই, নয়তো কি পারতি এভাবে চলে আসতে? এখানে তো বেশ আছিস, একবারও কি ভাবছিস তোকে ছাড়া কেমন কাটছে আমার সময়? রাতের পর রাত জেগে থাকি আমি, অথচ তুই আমি কেমন আছি সে শুধু আমিই জানি, আর কেউ বুঝবে না, কেউ না। হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না। কান্না থামা। বলো, তোমার যা খুশি তাই বলো। আচ্ছা, তোকে বেশ কদিনের সময় দিয়েছিলাম, কি ভেবেছিস কিছু? কথা বল। নতুন করে বলার তো কিছুই নেই, যা বলার তা তো আগেই বলেছি। সেটাই তো শেষ কথা? হ্যাঁ। ও
ঠিক আছে, চলি, আর কখনো ডাকবি না। একটু বসো, এভাবে চলে যে অনেক কিছু মুখে দেবে। প্লিজ বসো। আর একটু বসুন না। না, এইবার ওঠো তো জয়া। আপনি ওরকম করলে নিজেকে খুব ছোট মনে হয়। কেন? মনে হয় আমার মধ্যে আপনাকে ধরে রাখার মতো কিছু নেই। নিজেকে এত নগণ্য ভাবতে নেই। আপনার কাছে এলে তাই মনে হয়। আমার কাছে তোমাকে কি মনে হয় জানো? কি? না, থাক, বলবো না। কেন? শুনলে তোমার অহংকার বেড়ে যাবে। অহংকার বাড়বে আমার? কি যে বলেন না। এক সময় মনে মনে কিছুটা অহংকার হতো অন্যের মুখে আমার প্রশংসা শুনে, কিন্তু আপনার কাছে এসে সব অহংকার চূর্ণ হয়ে ধুলোয় মিশে গেছে। তবু আপনাকে কাছে টানতে পারলাম না। হতাশ হবে না, পারবে। আশা দিচ্ছেন তাহলে? জয়া, এতদিন আমি ছিলাম শৃঙ্খলিত, এখন আমি মুক্ত, সম্পূর্ণ মুক্ত। এখন আমি তোমাকে নিয়ে ভাববো। হ্যাঁ, শুধু তোমাকে নিয়ে, শুধু তোমাকে শাহিন নিয়ে ভাই, ভাববো। সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি জয়া, সত্যি। জয়া, জয়া, আসছি বাবা। কিছু বলবে বাবা? তোর সাথে কিছু কথা আছে, বস। তোমার জন্য এক কাপ চা নিয়ে আসি? না, লাগবে না। তাহলে অন্য কিছু? না, তুই বস মা। তাহলে কি বলবে বলো? শোন মা, আমি তোর ভালোর জন্যই বলছি, তুই শাহেদের ওখানে চলে যা, একেবারে পিএইচডি করে দেশে ফিরবি। কেন, এদেশে কি পিএইচডি করা যাবে না? তা যাবে, কিন্তু এখানকার ভার্সিটিগুলোর যা অবস্থা, সারা বছরই তো আন্দোলন সন্ত্রাস চলে। ক্লাস কদিন হয়? 4 বছরের কোর্স 7 বছরেও শেষ হয় না। আমিও এ পরিবেশে তোকে পড়াতে চাই না। ভার্সিটিতে সন্তান পড়তে গেলে বাবা মা যে কি আতঙ্কে থাকে তা তুই বুঝবি না। শায়দ ছেলে মানুষ পড়েছে, তবু ওকে নিয়ে কত টেনশনে থাকতাম। বাবা, এত ভয় পেলে চলে? সাধারণ ছাত্রছাত্রীদের কোনো ভয় নেই, সন্ত্রাস যারা করে ওরা মরে। খবরের কাগজে পড়িস না? সাধারণ ছাত্রছাত্রী, নিরীহ পথচারী, টোকাই পর্যন্ত সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছে। ওরা তো সন্ত্রাসে লিপ্ত ছিল না, ঘটনার সময় দুর্ভাগ্যবশত সামনে পড়ে জীবন দিয়েছে। তাই বড় ভয় হয় রে মা, বড় ভয় হয়। আমার কথাগুলো ভেবে দেখিস। এখন উঠি বাবা। ও, এই বৌমাকে একটু পাঠিয়ে দিস তো। ঠিক আছে। শাহিন, এদিকে আয় তো বাবা। আসি মা। মা, কিছু বলবে? হ্যাঁ, নীলার একটা খোঁজ খবর নিয়েছিস? মেয়েটা সেই যে গেল। খুব ভালো আছে মা। গিয়েছিলি কিনা তাই বল। হ্যাঁ, এত করে বললাম, এলো না। যত নষ্টের মূল হলো তোর বাবা। আমি আবার কি করলাম? কি করনি তুমি? একটা মেয়েকে একা একা চাকরি করতে পাঠিয়েছো। ও তো নিজেই চাকরি নিতে চাইছিল। হ্যাঁ, আমি একটু সাহায্য করেছি মাত্র। আর তাছাড়া ওর আত্মনির্ভরশীল হওয়াটা প্রয়োজন ছিল। তুমি ভেবেছো আমি কিছুই বুঝি না? হ্যাঁ, বুঝি, সবই বুঝি। আমি যা করেছি ভালো বুঝেই করেছি। ও হ্যাঁ, শোনো, জয়ের বাবার সঙ্গে আমার কথা হয়েছে। মা, আমি আসি মা। এবার বলো, কি বললেন উনি? উনি শাহেদ দেশে না ফেরা পর্যন্ত কিছু করতে চাইছেন না। তুমি যা ভালো বোঝো করো। দেখি কি করা যায়। বলো না কি খবর। আগে বসো, 5 মিনিট বিশ্রাম নাও, তারপর বলবো। ততক্ষণ এক কাপ চা নিয়ে আসি। বাদ ভেঙে যাচ্ছে, বলো তো খবর কি? কি এত অস্থির হয়ে উঠেছো যে? হব না। এতদিন যে তোমাকে দেখেছি, আজ যেন সেই তুমি নও, অন্য কেউ আমার সামনে দাঁড়িয়ে। কেন? সেই কঠিন মনে আজ এত অস্থিরতা? ওহো জয়া, প্লিজ। বাবা বলছেন আমার যা ইচ্ছে তাই হবে। যাক বাবা, বাঁচা গেল। এতদিন যা টেনশনে ছিলাম না। টেনশন কিন্তু পুরোটা কাটেনি। মানে বাবা শুধু আমার ভর্তির ব্যাপারে বলেছেন। দেশে বিদেশে যেখানেই ভর্তি হই না কেন, বাবার কোনো আপত্তি নেই। ও তাই? তুমি কোনো চিন্তা করো না, ভাবি আমাদের পক্ষে হয়ে বাবাকে বুঝাচ্ছে। দেখা যাক। তুমি এ নিয়ে ভেবো না তো,
জয়া, তুমি তো জানোই যে নীরার দিয়ে আঘাত আমাকে তোমার কাছে এনেছে। আর কোনো আঘাত আমি সইতে পারবো না জয়া, সইতে পারবো না। তুমি অত চিন্তা করো না তো। বাবার সাথে তোমার বাবার কথা হয়েছে, পজিটিভ কিছু হলে নিশ্চয়ই আমাকে বলতেন। ভাবি থাকতে আমাদের কোনো চিন্তা নেই, বাবাকে তিনি রাজি করিয়েই ছাড়বেন, বুঝলে? দেখা যাক, আজ উঠি। বেয়াই সাহেব, আপনার বেয়ান সাহেব বলছিলেন সব কিছুই যখন ঠিকঠাক তবে আর দেরি করে লাভ কি? এঙ্গেজমেন্টটা হয়েই যাক, কি বলেন? হ্যাঁ, বেআইন সাহেব কথা কিন্তু মন্দ বলেননি। তাহলে আর দেরি নয়, আপনারা দুই ব্যয় মিলে একটা ভালো দিন তারিখ ঠিক করে নিন। এনগেজমেন্টটা হয়ে যাক, তারপর শাহেদ বাবাজি এলেই বিয়েটা হবে। হ্যাঁ, তাই হোক। বৌমা, তুমি আবার তো ঝামেলা করতে গেলে কেন? কিছু না খেয়ে যাবেন তা কি হয়? নিন বেআইন সাহেব, নিন। দিন দিন। যাও বৌমা, জয়াকে ডেকে নিয়ে এসো। শাহিনকে নিয়ে এলেই পারতেন, এটা তো আর নতুন কোনো জায়গা নয়, আমরা সবাই একই পরিবারের মতো। বলেছিলাম, এলো না। আপনাদের কাছে কিন্তু আমার অনেক পাওনা। কিরকম? বাবা চাইছিলেন জয়ার বিয়ে এক্ষুনি দেবেন না, বাবাকে রাজি করাতে আপনার হয়ে অনেক 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 ওকালতি করতে হয়েছে। তাই? হ্যাঁ, ঠিক আছে, সব ফিস সুদে আসলে পরিশোধ করে দেবো। মনে থাকবে তো, নাকি আমার সুন্দরী ননদিনীকে পেয়ে সব ভুলে যাবেন? ওহ ভাবি, থামো তো। কি লজ্জা পাচ্ছ? শাহিন ভাই, চলুন কোথাও একদিন ঘুরে আসি, তাহলে আমার এই লজ্জাবতী ননদিনীর সঙ্গে আপনার দূরত্বটা একটু কমিয়ে আনা যাবে। ভালো হবে না কিন্তু। সত্যি ভাবির প্রস্তাবটা মন্দ নয় কিন্তু। বাহ বাহ বাহ, তাহলে একটা তারিখ ঠিক করে ফেলুন। ওহ ভাবি, বেশি বাড়াবাড়ি হচ্ছে। এনগেজমেন্ট যখন হয়েই গেল তবে আর বাধা কিসে? আজকাল তো এনগেজমেন্টের আগেও তো এরকম হচ্ছে। যেমন তোমার ভাইয়া, আমি তো ওর ভাইকে নিয়ে কত জায়গায় ঘুরলাম, নিজেদের জানলাম, বুঝলাম, তারপর বাধা পড়লাম। মনে মনে যে খুব ইচ্ছে করছে তা তো জানি, কেবল উপরে উপরে লোক দেখানো না। তোমার ঘুরতে ইচ্ছে করছে তাই বলো। আমিও তো এমন একটা সময় অতিক্রম করেছি, তাই সব বুঝি। মন চাইলেও লজ্জা দ্বিধাকে ভেঙে এই সময় অনেক কথাই বলা যায় না। আমি তোমার মতো নই, মন আমার শাসন মানে। ননদ ভাবির বিতর্ক বেশ মজা লাগছে তো। বুঝলাম কেউ কাউকে পিছু হটাতে পারছেন না। যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করলাম। বরাবর অবশ্য আমি হেরে যাই। যাক ভাবি, হ্যাঁ, আগামী শুক্রবার প্রোগ্রামটা সেট করে ফেলি। মাইক্রোবাস নিয়ে সোজা চলে যাব কোটবাড়ি, কি বলেন? তবে তার আগে আমার ননদিনীর মতামতটা নিয়ে নিব। আফটার অল কদিন পরই তো সে আপনার। ওহ ভাবি, তুমি এত কথা বলতে পারো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আপনাদের অনেক সময় নষ্ট করলাম। জয়া নিশ্চয়ই মনে মনে আমার উপর রেগে আছে। ভাবি আছে বলেই ভাবির মর্ম বুঝলে না, না থাকলে বুঝতে। হয়েছে, এবার থামো। আচ্ছা চলি। যাবে কেন? এক গ্লাস পানি খেয়ে আবার শুরু করো। ভাবি বেশ মজার মানুষ, তাই না? শায়দ সত্যি ভাগ্যবান, চমৎকার স্ত্রী পেয়েছে। আর তুমি? আগে স্ত্রী হয়ে নাও, তারপর দেখা যাবে। তোমার কি মনে হয় আমি বদলে যাব? হ্যাঁ, না সত্যি জয়, তুমি খুব ভালো মেয়ে। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। কোটবাড়ি আর কত দূর? এই তো এসে গেছি, আর 10 মিনিট লাগবে। শাহিন ভাই, আপনার মনে আছে শাহেদ, আমি আর আপনি আমরা যখন এসেছিলাম সেদিন কি তুমুল বৃষ্টি ছিল, মনে পড়ে? পড়বে না মনে? সেদিনের কথা কি ভোলা যায় ভাবি? তোমরা দুজন মিলে বৃষ্টিতে খুব ভিজেছিলে বুঝি। তোমার ভাইয়ার মন কি অত রোম্যান্টিক? আমার ইচ্ছে করছে কি জানো? কি? সব মুখ ফুটে বলতে হবে নাকি? রাকিব ভাই, আমি এদিকটা দেখছি, আপনি ওখানে যান। কোনো সমস্যা হলে খবর দিও। সিস্টার, সিস্টার। রাকিব ভাই, আমার এখানে একটু আসবেন, রোগীর অবস্থা খুব একটা ভালো দেখছি না। আসছি।
কি ব্যাপার রুমা? ওহ রাকিব ভাই, এত উদাস হয়ে কি ভাবছো? জয়ের কথা আমি ভুলতে পারছি না রাকিব ভাই। তো এই নিয়ে তো ভাবনার কি হলো? ওকে আমি বাঁচাতে পারলাম না। বাঁচা মরা সে তো আল্লাহর হাতে। তুমি নিজেকে অপরাধী ভাবছো কেন? ওকে বাঁচাবার জন্যে তুমি আন্তরিকভাবে চেষ্টা করেছো, এর বেশি তো আর তোমার করার কিছু নেই। তবুও খারাপ লাগছে। আসলে তোমার হাতে এই প্রথম কোনো রুগী মারা গেল না, তাই এরকম মনে হচ্ছে। মেয়েটার মিষ্টি চেহারা আমি কিছুতেই ভুলতে পারছি না। এত কম বয়সেই ওকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। যার যখন মৃত্যু লেখা তখনই তো হবে। আচ্ছা চলো, এভাবে একা একা বসে থাকলে মন খারাপ হবে, চলো। জয়া, জয়া, তুমি একটু শান্ত হও। কি কে কথা বলে? আমি নীরা। নীরা? হ্যাঁ। জয়া কোথায়? এই তো পাশের রুমেই ঘুমোচ্ছে। নীরা? বলো। ও কি হলো? প্রচন্ড যন্ত্রণা, মাথার মধ্যে প্রচন্ড যন্ত্রণা। এই ওষুধটা খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। নাও, হা করো। এবার একটু ঘুমোবার চেষ্টা করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। না 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 না। হ্যাঁ হ্যাঁ, এবার ঘুমো তো। ডাক্তার সাহেব, তাহলে কি ওকে আমরা এখন বাড়ি নিয়ে যেতে পারি? ইয়েস, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। তবে জয়ের মৃত্যু সংবাদটা এখন ওকে দেওয়ার প্রয়োজন নেই, তাহলে আবার বিপদ হতে পারে। ঠিক আছে, তাই হবে। শোনো, সবাইকে ডাক্তার সাহেবের কথাটা স্মরণ করিয়ে দিও। আমার শাহিনের ভাগ্যে এই ছিল। শাহিনের মা, এ নিয়ে মন খারাপ করো না তো, আল্লাহর কাছে দোয়া করো শাহিন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। খালাম্মা, আমি কাল চলে যাব। তুই চলে গেলে শাহিনের কি অবস্থা হবে ভেবেছিস? ছুটি যে আর বাড়ানো যাচ্ছে না। তাহলে আর কি করা, তোর দিকটাও তো দেখতে হবে। আমি সময় পেলেই চলে আসব। মানিরা, জি। এই অবস্থায় শাহিনের সেবা শুশ্রূষা করার জন্য তোকে খুব প্রয়োজন। তোর খালা কি অমন করে পারবে? আসলে কি খালু, কয়েক দফা ছুটি বাড়ানো হয়েছে তো এখন আর সম্ভব না। আমি অনেক চেষ্টা করেছি, কাজ হয়নি। কখন যাবি? কাল বিকেলে। মারে, আমি বলছিলাম কি, তুই বরং চাকরিটা ছেড়ে দে। কেন? নীরা চাকরি ছাড়বে কেন? খালাম্মা, আমি যাই, রাতের ওষুধ খাওয়ার সময় হলো। শোনো, নীরাকে তুমি না চাকরি জোগাড় করে দিয়েছিলে? হ্যাঁ, তা দিয়েছিলাম। এখন আবার ছাড়তে বলছো কেন? ওর মতো ওকে থাকতে দাও। মেয়েটাকে তুমি অনেক কষ্ট দিয়েছো, আর দিও না। আমি ওকে কষ্ট দিয়েছি? নয়তো কি, শাহিনকে ও প্রচন্ডভাবে ভালোবাসতো, শুধু তুমি চাও না বলেই ও শাহিনকে এড়িয়ে গেছে। অতীতের কথা তুলে আমাকে আর বিব্রত করো না শাহিনের মা। আচ্ছা, জয়া আমাকে একবারও দেখতে এলো না কেন রে? ওর কি হয়েছে? ও এসেছিল তো, তুমি তখন ঘুমোচ্ছিলে তাই ডাকিনি। অনেকক্ষণ তোমার পাশে বসেছিল, তোমার মাথায় হাত বুলিয়ে দিল। রাত হয়েছে তো তাই চলে গেল। আসলে তোরা সবাই আমার কাছে মিথ্যে বলছিস। ওর কি হয়েছে বলতো? ওর বাবার শরীরটা ভালো নেই তাই দেখতে গেছে। ও শোনো, আমি তো তোমার পাশে আছি, যখন যা প্রয়োজন বলবে। কটা বাজে? 1:10। যা, রাত জেগে জেগে শেষে নিজেই একটা অসুখ বাঁধাবি। তোমাকে এভাবে রেখে আমার যে ঘুম আসবে না। আমার ঘুম না এলে কি তুই সারা রাত বসে থাকবি? থাকবো, নইলে তোমার কখন কি দরকার এসব দেখবে কে? নীরা, নীরা, তুই এখন আমাকে এত ভালোবাসিস কেন বলতো? এখন তো আমি আর তোর নই, আমি তো পর হয়ে গেছি। চুপ করো, ডাক্তার তোমাকে নড়াচড়া করতে বারণ করেছেন। আরও 7 দিন কমপ্লিট বেড রেস্ট, তারপর একটু একটু হাঁটার চেষ্টা করতে হবে। তাই এ সময় তোমার পাশে একজন থাকা দরকার। বাতিটা নিভিয়ে দে, চোখে লাগছে। ঠিক আছে, এবার ঘুমোতে চেষ্টা করো।
আমি বারান্দায় আছি, প্রয়োজন হলে ডেকো। শাহিন ভাই, শাহিন ভাই, এখন কেমন আছেন? কেমন আর থাকবো বলুন ভাবি? মানুষ তো চিরদিন বেঁচে থাকে না, সবাইকে একদিন চলে যেতেই হবে। তবে কারো কারো চলে যাওয়াটা অপ্রত্যাশিত, কষ্ট হলো মেনে নেওয়া ছাড়া উপায় আর কি বলুন? ভাবি, ভাবি, আপনারা সবাই আমার কাছে এতদিন লুকোচুরি খেললেন কেন? কেন এমন একটা খবর আমাকে জানতে দিলেন না কেন? শুনুন শুনুন, আপনি অস্থির হবেন না। আপনার জীবনের উপর ঝুঁকি আসতো, তাই ডাক্তার বারণ করেছিলেন জয়ার মৃত্যুর সংবাদটা যেন আপনাকে না দিই। ভাবি, ওর কথা যে আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না। আমি না বললে তো বেড়াবার প্রোগ্রাম হতো না। আমি কেন বললাম না? আমি কেন বেঁচে আছি? কেন? থাক ভাবি, থাক। আপনি আপনি নিজেকে অপরাধী ভাবছেন কেন? আপনি কেন অপরাধী ভাবছেন নিজেকে? সবই ভাগ্যের লিখন ভাবি। এখনো শুয়ে আছো যে? সন্ধ্যা হয়েছে, ওঠো, উঠে বসো। ও, কখন এলি? এই তো। বস, বস না। আমার আমার এমন কেন হলো রে নীরা? যা হবার হয়েছে। এমন ভেঙে পড়লে চলবে না তো। সব কিছু স্বাভাবিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করো। তারপরে কি পারা যায়? তবুও পারতে হবে, তাছাড়া উপায় কি বলো? জীবনের শুরুতে এমন একটা বিপর্যয় নেমে এলো। চলো বারান্দায় যাই, মনটা ভালো লাগবে। না রে, হাঁটতে খুব কষ্ট হয়। না, যাব না। তবুও হাঁটতে হবে, ডাক্তার তাই বলেছেন। এসো তো, হ্যাঁ এসো। এবার ওঠো, ওঠো। হ্যাঁ, আমাকে একটু ধর তো। হ্যাঁ ধরো। নীরা, কি হলো? নীরা, কি হয়েছে? নীরা, 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 আমাকে ধর একটু। আমি যে ডান পাটা নাড়তে পারছি না রে। কি বলছো? নীরা, চেষ্টা করো। নীরা, নীরা, কিছুতে পাচ্ছি না। নীরা, আমি পঙ্গু হয়ে গেছি। নীরা, তুমি একটু শান্ত হও প্লিজ, তুমি একটু শান্ত হও, আমি ডাক্তারকে খবর দিচ্ছি। মা, 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 বাবা, দেখে যাও, দেখে যাও, তোমার শাহিন পঙ্গু হয়ে গেছে। কি আর করবে বলো, সবই ভাগ্যের লিখন। এখন মনটাকে শক্ত করো। একটার পর একটা বিপর্যয় ঘটে যাচ্ছে, কত আর সামলাবো বল? এই আমাকে দেখো, বাবাকে হারাবার পর কত বিপর্যয়ের মধ্যে পড়তে হলো। এরই মধ্যে মাকে হারালাম, তারপরও তো ভেঙে পড়িনি। জীবন এরকমই, একটার পর একটা আঘাত আসবে, তবুও ভেঙে পড়লে চলবে না, সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। আমার আকাশে এত কালো মেঘের ঘন ঘটা কেন বুঝি না রে। মেঘ দেখে ভয় পাবার কিচ্ছু নেই, মেঘের আড়ালেই তো রামধনু লুকিয়ে থাকে। এ জীবনে তা আবার হবার নয়। হবে না কেন? অবশ্যই হবে। না রে। আরে দিনকাল তো একরকম যায় না। নিজেকে নিয়ে যখন ভাবি তখন আমার মনে হয় কি জানো? কি? একদিন আমি প্রচন্ড রকম সুখী হব। তুমিও ভেঙে পড়ো না, আমার মতো সাহস রাখো, আশায় বুক বাঁধো। বাবা কোথায় মা? নীরার ওখানে গেছে ওকে আনতে। ওকে কেন বিরক্ত করো মা? কি করব বল, আমি কি আর একা একা এত সব সামলাতে পারি?
ও মাঝে মধ্যে আসে বলেই তো রক্ষে। না, ওকে আসতে হবে না, আমি নিজেই বারণ করে দেব। শোন, নীরাকে এভাবে আর কষ্ট দেব না। তোর বাবা এখন নিজে থেকেই বলছেন নীরার যদি আপত্তি না থাকে ওর সঙ্গে তোর বিয়ে দেব। না, এই হয় না মা, এটা অন্যায়, ভীষণ অন্যায়। এখন নীরাকে খুব পছন্দ না, তখন হয়নি কেন? তখন আপত্তি করেছিলেন ঠিকই, এখন তো তোর বাবাই চাইছেন। বাবা চাইছেন, কিন্তু আমি চাইছি না। কেন? নীরার জীবনটাকে নষ্ট করে দিও না মা, দিও। ওনা তোমার নিজের মেয়ের মতো, তুমি আমার জন্য এতটা স্বার্থপর হয়ে উঠলে। নীরা যদি রাজি হয় তাহলেই তো হবে, ওর ওপর তো আমরা জোর খাটাতে যাচ্ছি না। শোনো মা, নীরা রাজি হলেও আমার এই বিয়েতে মত নেই। বাবাকে বলো এই ব্যাপারে যেন আর না এগোয়। কি ব্যাপার, আমার উপর রাগ করেছো নাকি? তুই আর কখনো এই বাড়িতে আসবি না। আসবো না কেন? তোকে আমার অসহ্য লাগে। প্লিজ রাগ করো না, আমি ইচ্ছে করে দেরি করিনি তো, সময় মতো বাস ধরতে পারিনি তাই দেরি হয়েছে। ইস, কত ঝামেলা করে এলাম তা বুঝতে চেষ্টা করবে না, শুধু রাগ দেখাবে। আচ্ছা, যা শুনলাম তা কি সত্যি? কি শুনেছ? তুই 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 নাকি আমাদের বিয়েতে রাজি? হ্যাঁ, ঠিকই শুনেছ, এই বিয়েতে আমার। নিজেকে কি ভাবিস শুনি? তোর যোগ্যতা কি এতই কম যে আমার মতো একটা পঙ্গুকে তুই বিয়ে করতে চাস? এভাবে বলো না। শুনতে খারাপ লাগলো, এটাই তো সত্য নাকি? তুমি নিজেকে অতটা অযোগ্য ভাবো কেন? শোনীরা, এখন আমি আর তোর যোগ্য নই রে, তাই আমি চাই না এই বিয়ে হোক। আমার বাবা মার কথায় তুই নিজের সর্বনাশ ডেকে আনিস না নীরা। আমি অনেক ভেবে দেখেছি, তোমাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তোমার পাশে আমাকে খুব প্রয়োজন। তাই বলে তুই নিজের সর্বনাশ করে? আচ্ছা, এইভাবে তো আর চিরদিন থাকতে পারবে না, কাউকে না কাউকে তোমার জীবনে প্রয়োজন হবে। হয়তো। তাহলে আমার ব্যাপারে আপত্তি কেন? নীরা, তোকে আমি প্রচন্ড ভালোবাসি। ভালোবাসার মানুষের দুঃখ কেউ কখনো সইতে পারে বল? পারে না, আমিও পারবো না। তাহলে আমি তোমার কষ্ট কি করে সইব বলো? যখন দেখব তোমার জীবনে কেউ এসে তোমার এই পরিস্থিতিকে মেনে নিতে পারছে না, তোমাকে অবহেলা করছে, তখন যে আমি জ্বলে পুড়ে খাক হয়ে যাব, সে কথা ভেবেই তোমাকে সুখী করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চাই। না নীরা, পাগলামো করিস নে। এটা পাগলামো নয়, ভালোবাসা। তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি। আমার সে ভালোবাসা আড়ালেই থেকে গেছে, কারণ এতদিন একটা বাধার প্রাচীর ছিল যা ভেঙে আমি বের হয়ে আসতে পারিনি। আজ আর সে প্রাচীর নেই। আমাকে সুখী করতে এসে তুই নিজেও যদি দুঃখের স্রোতে ভাসতে থাকিস, তবে তেমন প্রতিকূল অবস্থায় টিকে থাকার অভিজ্ঞতা আমার আছে। কিন্তু আমার মতো একটা পঙ্গু। থামো তো, আমি সব জেনে শুনেই সিদ্ধান্ত নিচ্ছি। প্লিজ তুমি আপত্তি করো না। আচ্ছা, তুমি আমাকে সুখী দেখতে চাও না? হ্যাঁ চাই, তোর সুখী তো আমার সুখ। তাহলে বলো, সুখ হচ্ছি। নীরা, বলো। আজ পূর্ণিমা, তাই না রে? জ্যোৎস্না দেখতে ভীষণ ইচ্ছে করছে। কতদিন ছাদে যাই না রে। যাবে? কি করে যাব? আমি কি আর আগের মতো আছি রে? কেন, আমি আছি না? এখন থেকে আমার কাঁধে ভর করে হাঁটবে তুমি। তোর কাঁধে ভর করে? হ্যাঁ, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন এমনি করে চিরদিন তোমার পাশে থাকতে পারি। তাই যেন হয় নীরা, তাই যেন হয়। এসো, আমাকে ধরো। হ্যাঁ, শক্ত করে ধরো। নীরা, বলো। ফুলের টবগুলো দিয়ে ছাদটাকে বেশ সুন্দর সাজিয়েছিস তো। তোমার প্রিয় গোলাপ চারাটাতে দুটো কলি ধরেছে, দেখে যাও। এসো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাই তো। কলি দুটোকে দেখেছিস একই বৃন্তে? হ্যাঁ, আজকালের মধ্যেই ফুটবে। ওরা কিন্তু ঠিক সময়টি বেছে নিয়েছে না রে। আমাদের মিলনে ওরাও বোধহয় আনন্দিত। নীরা, দেখ, চারদিক তাকিয়ে দেখ, কি মিষ্টি জ্যোৎস্না, তাই না?
একটা ব্যাপার লক্ষ্য করেছো? কি? মাঝে মাঝেই মেঘ এসে চাঁদটাকে ঢেকে দিচ্ছে, আবার চাঁদটা বের হয়ে যাচ্ছে মেঘ ভেঙে। হ্যাঁ, তাই তো। শুধু চাঁদ কেন, মেঘ কখনো কখনো প্রখর সূর্যকে আড়াল করে রাখে। একসময় মেঘ বৃষ্টি হয়ে ঝরে গেলে রংধনু হেসে ওঠে। তোমার আমার জীবনেও এখন আমরা নিশ্চয়ই সুখের সন্ধান পাব। সে সুখ হবে বৃষ্টি স্নাত জ্যোৎস্নার মতো, রংধনুর 7 রঙে রাঙা আকাশের মতো সুন্দর। বড় ভয় হয় রে নীরা, বড় ভয় হয়। আবার যদি সব আঁধারে ঢেকে যায়। আমরা দুজন মিলে সাহস নিয়ে এগিয়ে যাব, দেখবে সব বাধা সরে গেছে। তুমি শুধু পাশে থেকো। থাকবো, চিরদিন থাকবো। তুমি আমার হাতে হাত রাখো। এই তো, এই তো রাখলাম। আজ থেকে আমি আর একা নই রে। এই হাত যেন কখনো সরিয়ে নিও না। নেব না, কখনোই নেব না। এতক্ষণ সৈয়দ শফিউল আজম রচিত মেঘের ওপারে নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহিনের বাবা আকাদে দিন মোহাম্মদ খান, জয়ার বাবা রামেন্দু মজুমদার, ডাক্তার রাকিব জিয়াউল হুদা, শাহিনের মা মালা চৌধুরী, জয়া মিতু রহমান, ভাবি ফেরদৌসি মজুমদার, ডাক্তার রুমা শিশির কণা ভদ্র। অন্যান্য চরিত্রে আল ইমাম ও আমিনুল হক। শাহিন ও নীরার চরিত্রে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায় ও ত্রপা মজুমদার। শব্দগ্রহণে ফখরুদ্দিন মাহমুদ। নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবুর রহমান।